শুরু হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষান বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষান বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষান বাণী। আজ আমরা কিষান বাণী অনুষ্ঠানে মাছ চাষ সম্পর্কে কিছু কথা শুনে নেব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আশিস কুমার দে। তো আপনার বাড়ি কোথায়, কোত্থেকে আসছেন? আমার বাড়ি ভরতপুর 1 নম্বর ব্লকে আমলাই গ্রামে। আমলাই গ্রামে? আমলাই গ্রাম, ভরতপুর, তাই তো? ভরতপুর 1 নম্বর ব্লক। 1 নম্বর ব্লক। অন্তর্গত। আচ্ছা, তো আপনি তো মাছ চাষ করছেন, তো মাছ চাষ সম্পর্কে মাছ তো পুকুরে চাষ করেন? অবশ্যই তো পুকুর। পুকুরটা কিভাবে তৈরি করেন মাছ চাষের জন্য? আমি যাবো তো প্রায় 15 বছর থেকে 18 বছর মাছ চাষের সঙ্গে যুক্ত আছি আর কি। ও, তো অনেক দিন হলো। অনেক দিন ধরে আমি মাছ চাষের সঙ্গে যুক্ত আছি। পুকুর আমি তৈরি করি সাধারণতভাবে। পুকুর সবসময় পুকুরের পরিবেশ, মাছ চাষের উপযুক্ত পরিবেশ এবং পরিচ্ছন্নতা, তারপরে পুকুরে উপযুক্ত সময়ে মাছ ফেলা, পুকুরের জলের স্বচ্ছতা, তাপমাত্রা, এগুলো সব দিকে লক্ষ্য রেখেই আমাদের মাছ চাষ করতে হয়। মাছের চারা ফেলবেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি খাবার দিতে হয় মাছ চাষের জন্য খাবার সাধারণতভাবে আমরা দিয়ে থাকি, যেমন গোবর পচিয়ে আর কি 4-5 দিন পচানোর পর, তাছাড়া পোলট্রি পচিয়ে, তাছাড়া পোহা খোল, তাছাড়া আপনার বাদাম যে একটা খোল থাকে, সেগুলো পচিয়ে আমরা পুকুরের মধ্যে দিয়ে থাকি। পুকুরের মধ্যে দিয়ে থাকি, মানে পুকুরের মধ্যে এমনভাবে মাছ চাষের পক্ষে খাবারগুলো দেওয়া দরকার, কারণ বাতাসের অনুকূলতার দিকে বাতাসটার লক্ষ্য রাখতে, মানে স্রোত, পুকুরে যে স্রোতগুলো থাকে, কারণ আমি যদি স্রোতের অনুকূলে দিই প্রতিকূলে, তাহলে আপনার চলে যাবে স্রোতের ওই দিকে খাবারগুলো। সেই জন্য খাবারগুলো সাধারণত হয় পুকুরে আপনার মাঝের দিকে কয়েকটা মাছের খুঁটি খেতে বস্তার মধ্যে খাবারগুলো রেখে বস্তার মধ্যে ফুটো করে তারপর খাবারগুলো মাঝে মাঝে আমরা দিয়ে দিই। আচ্ছা, এটা তো সাধারণভাবে এইভাবে আপনি মাছের চারাটা ফেলে সেটাকেই করেন, খাবার দেওয়া হয়। হ্যাঁ, খাবারটা দেন। তো মাছের উৎপাদনটা বাড়ানোর জন্য কি করতে, আরো যাতে বেশি হয় সেটার জন্য আপনি আর কি করবেন? মাছের উৎপাদন বাড়াবার জন্য সাধারণতভাবে লক্ষ্য রাখতে হবে মাছের খাবার। একটা মাছের আপনার 2 গ্রাম খাবারের প্রয়োজন। 2 গ্রাম? হ্যাঁ, 2 গ্রাম খাবারের প্রয়োজন। এইভাবে হিসেব করে আমরা দেখি একটা পুকুরে আপনার মোটামুটি 1 বিঘাতে 800 কুইন্টাল মতন মাছ তৈরি হয়। 800 কুইন্টাল? 800 কুইন্টাল। সেই হিসাবে মাছের খাবার আমাদের দিতে হবে 2 গ্রাম করে। যা 800 কুইন্টাল 1 বিঘাতে যদি হয়, তাহলে 3 বিঘাতে হচ্ছে 2400 কুইন্টাল মাছ তৈরি হয়। এবং উপযুক্ত পরিবেশ দেখতে হবে, জল যাতে খুব ভালো থাকে, তাপমাত্রা, যেমন জলের স্বচ্ছতা, পিএইচ মারতে হবে জলের, জল যাতে ঘনত্ব না হয়, সবুজ না হয়, জলের অক্সিজেন তাপমাত্রা অক্সিজেন ঠিক মতন থাকে, অক্সিজেন লেভেলটাকে ঠিক, অক্সিজেন যেমন প্রয়োজন আছে, তাপমাত্রা সেরকম প্রয়োজন আছে। তাপমাত্রা 28 ডিগ্রি থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রয়োজন। আচ্ছা আচ্ছা। তাছাড়া মাঝে মাঝে মাসে জল মাপার জন্য পিএইচ ব্যবহার করতে হবে। পিএইচটা 7.5 থেকে 8 পর্যন্ত হলে ভালো হয়, সেন্টিমিটার পিএইচ। আচ্ছা আচ্ছা, বিজ্ঞানসম্মতভাবে যে মাছ চাষ হচ্ছে, তো সেটা কি বেশি লাভজনক? অবশ্যই বিজ্ঞানসম্মতভাবে তো মাছ লাভজনক তো অবশ্যই বেশি, কারণ বিজ্ঞানসম্মতভাবে উপায়ে মাছ চাষ করলে বিভিন্ন রকম, যেমন মাছের যে বাচ্চা পোনাগুলো, সেগুলো খুব ভালো পাওয়া যায়। তাছাড়া উন্নত বিজ্ঞানসম্মত উপায়ে বিভিন্ন জায়গায় আমরা মাছের খাবার পাচ্ছি উন্নত মানের। রোগ মাছের যে রোগ, হ্যাঁ, মাছের যে বিভিন্ন রকম রোগ আছে, যেমন মাছের গায়ে সাদা স্পট পড়া, তারপর ফিতা কিমি, গোল কিমি, তারপর চোখে ছানি পড়া, বিভিন্ন রকম মাছের রোগ হয়। পুকুরের বিভিন্ন রকম, যেমন মাছের ধরুন মাছের বেশি পরিমাণ পাক হলে, মাছের পাকের দুর্গন্ধ হলে, জল মোটা হলে, তাছাড়া জৈব সার বেশি প্রয়োগ হলে মাছ তখন বিভিন্ন রকম রোগের সৃষ্টি হয় আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছি যে পুকুরে মাছ চাষ আর এই বিজ্ঞানসম্মত মাছ চাষ, এই দুটো সম্পর্কে আপনার কি মত?
বিজ্ঞানসম্মত মাছ আস্তে আস্তে ভালোই হবে, কারণ পরিবেশগত পরিচর্যা অনেক উন্নত মানের হ্যাঁ, এখনকার দিনে। আগেকার দিনে পুকুরে যেমন ফোম কারি প্যাকেট, তাছাড়া বিভিন্ন রকম আবর্জনা পড়ে থাকতো, পুকুরে সম্পূর্ণ দামে ভর্তি হয়ে থাকতো। কিন্তু এখনকার দিনে সেরকম নেই। এখনকার দিনে সম্পূর্ণভাবে পুকুরের পরিবেশটা কিন্তু সম্পূর্ণ আলাদা, কারণ ওখানে ক্যারি প্যাকেট পুকুরের মধ্যে কোনো নোংরা পড়ে থাকতে আমরা দিই না। নোংরা পড়ে থাকলে মাছের অনেক বৃদ্ধি কমে যাবে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কারণ খাবার ঠিক মতো মাছ পাবে না, অক্সিজেন মাত্রা কমে যাবে। সেই জন্য আমরা পুকুরের পরিবেশটাকে বেশি লক্ষ্য রাখি। আচ্ছা, ওই যে ট্যাঙ্কে যে মাছ চাষ করে বলছে, ওই করে না ট্যাঙ্কে এখন নতুন বেরিয়েছে, মাছের স্বাদটা তো অবশ্যই আলাদা, তার থেকে পুকুরে মাছের স্বাদ তো অবশ্যই ভালো হবে। অবশ্যই অবশ্যই ভালো অবশ্যই হবে। ভালো হবে। তা একটা মানে মাছের চারাটা যখন ফেলছেন সেটা মানে বড় হয়ে মানে বাজারে বিক্রি করতে যাবেন, সেটা সেই পর্যন্ত হতে কতটা সময় লাগে? ওটা 100 থেকে 150 গ্রাম মাছ যখন আমরা প্রাথমিক স্টেজে আর কি ফেলি, হ্যাঁ, তারপর খাবার দেওয়ার পর মাছ যখন বৃদ্ধি হয় 4 মাস থেকে 5 মাস পর ওই মাছটা মোটামুটি 400 থেকে 500 গ্রাম হয় আর কি। আচ্ছা, 500 গ্রাম যখন হয় তখন আমরা বাজারজাতই মাছ আমরা বিক্রি করি বাজারে বিক্রি করেন। বাজারে। আচ্ছা, 4 থেকে 5 মাস লাগে, 4 থেকে 5 100 4 থেকে 150 থেকে গ্রাম। 5 মাস। কারণ মাছ একটু বড়তেই পুকুরে ফেলা ভালো। কিছু কিছু মাছ যেমন আছে রুই, কাতলা, মৃগেল, এই মাছগুলা 200 থেকে 100 গ্রাম ফেলে। কাতলাটা তো একটু বড়, তাহলে কাতলা মাছটা যখন ফেলেন ওটা কতটা ওজনের মাছ, মানে চারাটা ফেলেন? ওই কাতলা মাছটা যখন আমরা পুকুরে ফেলি তখন মোটামুটি 100 থেকে 150 গ্রাম। কারণ এটা ফেলার কারণ রয়েছে, আচ্ছা। কারণ রুই মিরকি এবং কাতলা এই মাছগুলো একটু বড়তে ফেললে পুষ্টিকর খাবারগুলো ঠিক মতন খেতে পারে। হ্যাঁ, মানে রোগবালাইগুলো কম হবে, হজম বৃদ্ধি হবে। শক্তিটা তখন একটু বেড়ে হজম যায়। শক্তি অনেক বেড়ে যাবে। তাছাড়া জলের উপযুক্ত স্রোত পাবে। আমরা যেমন মাসে 2বার 3বার করে জাল টানি, হ্যাঁ, জাল টান আছে, তাছাড়া আমাদের ভেলা রয়েছে, সঙ্গে আমরা জল স্রোত করি। কারণ জলের স্রোতের মধ্যে মাছ কিন্তু যেমন প্রত্যেকের যেমন আমরা যেমন সাঁতার কাটি না, মানুষ যেমন সাঁতার কাটে, মাছের সাঁতার কাটলে অঙ্গ প্রত্যঙ্গ অনেক বৃদ্ধি হয়, রক্ত সঞ্চালন হয়, সেই হিসাবে মাছেরও সেরকম একটা বৃদ্ধি হয় আর কি। সেই জন্য চারা একটু করলে আর কি। বড় মাছের বড় মাছ চারাটা ছাড়লে ফেললে সুবিধা হয়, সুবিধে হয়, সেটা বড়তে মৃত্যুর হারটা খুব কম হবে, রোগবালাইটা কম হবে। মানে মোটামুটি 4-5 মাস সময় লাগছে লাগবে, হ্যাঁ। বাজারে বিক্রির জন্য। আচ্ছা, পুকুরে এই যে মাছের ডিম পোনা ছাড়ছেন, তো ডিম পোনা থেকে বড় হওয়া পর্যন্ত কিভাবে পরিচর্যা করছেন, এবং সেটা যতক্ষণ বাজারে যাচ্ছে আর কি ততক্ষণ তো আপনাদের পরিচর্যা করতে হচ্ছে, তো সেটা কিভাবে করেন? অবশ্যই, যেমন আমরা পুকুরে, আমার তো 5-6টা পুকুর রয়েছে। আচ্ছা, পুকুর কোনোটা 4 বিঘে, কোনোটা 3 বিঘে, কোনোটা 2 বিঘে, এমনি করে গড় আর কি 4-5টা পুকুর রয়েছে। এই পুকুরের মধ্যে আমরা ধানে পোনা ছাড়ি, যেমন যাকে বলে বাটি কিংবা কাপের মধ্যে প্রায় 1 কাপে 50,000 ডিম পোনা পাওয়া যায়। ডিম পোনা, হ্যাঁ, ওই ডিম পোনাটা আমরা একটা পুকুরে ছাড়ি। হ্যাঁ, সেই পুকুরে ছাড়ার পর তারপরে ওই পুকুর থেকে যখন একটু ফিঙ্গারলিং, যখন পোনা মাছটা একটু বড় হচ্ছে না, বাচ্চা পোনাটা না, হ্যাঁ, তখন আমরা অন্য পুকুরে নিয়ে যাচ্ছি, অন্য পুকুরে ট্রান্সফার করে দিচ্ছি আর কি। ট্রান্সফার করে দিচ্ছেন। তারপর পুকুর থেকে মাছটা আরও একটু বড় যাচ্ছে। এইভাবে একের পর আমরা নিয়ে আসছি। এই পোনাগুলো আমাদের সাধারণত আমরা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসি, ডিম পোনাগুলো আচ্ছা, কন্ট্যাক্ট করে আর কি। হ্যাঁ। যেমন আমরা রয়েছে ডাইহাট, কাটোয়া, আজিমগঞ্জ, নানান জায়গা থেকে হ্যাঁ ডিম হ্যাঁ, নানা পোনাগুলো জায়গাতে, কল্যাণী, কিনে বিভিন্ন আনছেন। জায়গা থেকে আচ্ছা, গাড়ির আচ্ছা। মাধ্যমে আমরা নিয়ে আসি। হ্যাঁ। আমাদের সঙ্গে কন্ট্যাক্ট থাকে, তারা নিয়ে এসে আমাদের এখানে দিয়ে যায়। আমরা সেইভাবে নিয়ে এসে পুকুরগুলো ছাড়ি, এবং এই ডিম পোনা ছাড়লে অনেক লাভজনক, অনেক বেশি, যেমন ক্ষতির দিক আছে, লাভজনক অনেক বেশি আছে। আচ্ছা, আচ্ছা, কারণ ডিম পোনা ছাড়লে মাছটার সংখ্যা অনেক বেশি থাকবে, কিন্তু সবসময় লক্ষ্য রাখতে হবে মাছ ছাড়ার, ডিম পোনা ছাড়ার পরিমাণ এবং উপযুক্ত খাবার। হ্যাঁ, বেশি খাবার দিলেও হবে না, কম খাবার দিলেও হবে না, মাছের উপযুক্ত খাবার দিতে এবং সেই হবে। সাথে উপযুক্ত পরিবেশটাও দরকার, পরিবেশটাও মানে জলের পরিচ্ছন্নতা, বিশুদ্ধ জলের দরকার। যেমন দেখা যাচ্ছে যে জল যখন ঘনত্ব হয়ে যাচ্ছে, সবুজ হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে যে মাছ চাষের কোনো উপযুক্ত পরিবেশ নেই। তখন আমাদের চুন প্রয়োগ করতে হবে, সার দিতে হবে। তারপরে মাছের যে বাচ্চা পোনা যদি কোনো ক্ষত সৃষ্টি হয় কিংবা রোগ হয়, সেখানে যেমন লবণ, চুন, এগুলো মাত্রা মতন দিতে হবে। আচ্ছা, তারপর দেখা যাচ্ছে কোনো সময় গ্রীষ্মকালে সাধারণতভাবে, গ্রীষ্মকালে তো জলটা শুকিয়ে যায়, তাহলে হ্যাঁ, তখন? গ্রীষ্মকালে তাপমাত্রার পরিমাণটা ঠিক থাকে, কারণ বেশি তাপমাত্রা হয়ে গেলে অসুবিধা আছে। 28 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মাছ চাষের উপযুক্ত অক্সিজেন দ্রবীভূত জলে থাকবে, এবং উপযুক্ত অক্সিজেন পেয়ে মাছ বৃদ্ধি হবে, কারণ মাছ খাবার খাবে। মাছের কিন্তু খাবার
যখন জলটা কমে যায় তখন কি করেন? জলটা কমে গেলে আমার পাশে সাবমের্সিবল আছে, আচ্ছা সেই সাবমের্সিবল ডিপের মাধ্যমে আমি জল ভরে দিই আর কি পুকুরে। আচ্ছা আচ্ছা মানে এটাকে আমাকে সবসময় করতে হয়, কারণ জলের যেহেতু আমি level-টা মাছ ঠিক চাষ রাখ- করছি, হ্যাঁ লেভেলটা ঠিক। বাচ্চা কিংবা ডিম পণ্যের জন্য 3 থেকে 4 ফুট মোটামুটি গভীরতায় জলটাকে রাখতে হবে, তবেই ডিম পোনা চাষের উপযুক্ত হবে। আচ্ছা, তারপর ওখান থেকে আবার বাজারে নিয়ে, মানে বাজারে যখন বিক্রি করবেন, তো সেই পর্যায়টা কিভাবে ব্যবস্থা করছেন? বাজারে ওই ডিম পোনাগুলো অন্য যে পুকুরটা সেটা স্থানান্তরিত করছে আর কি, হ্যাঁ। সেই ডিম পোনাগুলো বড় হয়ে যাচ্ছে। আচ্ছা। মোটামুটি একটা ডিম পোনা এবং বাচ্চা পোনা 3 থেকে 4 মাস পর হ্যাঁ সেটা বাজারজাত হয়, কারণ আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। 4 থেকে 5 মাস মাছটা যখন 400 থেকে 500 গ্রাম হচ্ছে, তখন বাজারজাত উপযুক্ত মূল্যে পাওয়া যাবে। আচ্ছা, তো আপনার তো 3-4টে পুকুর আছে বলছেন। হ্যাঁ হ্যাঁ, 4 থেকে 5টা পুকুর তো অবশ্যই আছে, 4-5টা কারণ আমাকে এই করে তো খেতে হয়, কারণ বাঙালি আমরা মাছে ভাতে সবসময় সদাই থাকি আমরা। অবশ্যই অবশ্যই। তা আপনার মানে বাড়িতে আর কে কে আছে? আমার বাড়িতে রয়েছে, আমার ফ্যামিলি আছে, আমার 2 ছেলে, আমার স্ত্রী। ওনারা আমার স্ত্রী মানে গৃহপালিত, মানে গরু পালন করে বাড়িতে। আচ্ছা 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 আমার 2 ছেলে এখন লেখাপড়া করছে। আচ্ছা, তার মানে তো বাড়িতে সবাই রয়েছে। তা হ্যাঁ, আপনার সবাই এই মাছ একসঙ্গে। চাষ, মানে মাছটা বাজারে নিয়ে বিক্রি করছেন, আপনি যে মাছ চাষটা করছেন তাতে মোটামুটি যা মানে আয় হচ্ছে আপনার, তাতে সংসার ঠিক মতো চলে? হ্যাঁ, তো? অবশ্যই সংসার চলে যাচ্ছে, কারণ আমি সবসময় তো ওখানে আমার থাকা যায় না। হ্যাঁ হ্যাঁ আমাকে আরও আমার মানে মাছ চাষ দেখাশোনার জন্য, মাছ চাষ পরিচর্যা করার জন্য, মাছের পরিবেশগত দেখার জন্য, হ্যাঁ এবং ওষুধপাতি মাছ টাছ আনার জন্য, জাল ফেলার জন্য, ঠিক মতো পুকুরে মাছ হচ্ছে কিনা তা সেগুলো দেখার দেখতে জন্য, হয়। জাল টানার জন্য, ভেলা শোধ দেওয়ার জন্য জলে, এগুলো দেখার জন্য আমার পাশে 10 জন রয়েছে। আচ্ছা, 10 জন আমি রেখে দিচ্ছি। 10 জন রাখার পরও আমার যা ইনকাম যেটা হয় তাতে মাছ আপনার থেকে, সংসার ভালোভাবে চলে মোটামুটি চলে যায় ঈশ্বরের আশীর্বাদে। হ্যাঁ, এ তো খুবই ভালো। তো তাহলে আপনি আরও যারা মাছ চাষিরা রয়েছেন তাদেরকে কি বলবেন, যে মাছ চাষ করে আপনি যে লাভবানটা হচ্ছেন, তো আমাদের শ্রোতা বন্ধুদেরকে একটু বলুন যে কিভাবে এটা করে এটা থেকেও সুস্থ স্বাভাবিকভাবে ভালোভাবে সংসারটা চালানো যায়, তাই তো? কারণ আমি যেমন বিএ পাস করার পর আচ্ছা, আমি দেখলাম আমাদের আশেপাশে তখন তো আর এরকম বিজ্ঞানসম্মত উপায়ে মাছের চাষ ছিল না। ছিল না। তখন ওই গ্রাম ভাব নেই আর কি, সব মাছের চাষ করতে পুকুরে আর কি, আবর্জনা পড়ে থাকতো, বিভিন্ন রকম রোগ বালাইগুলো হতো, অনেক মাছ মারা যেত, তাপমাত্রা বৃদ্ধি পেত, তাছাড়া অক্সিজেনের মাত্রা জলের সবুজ ঘনত্ব হয়ে থাকতো। ভোরের আচ্ছা, দিকে জলে মাছগুলো- যে সবুজ ঘনত্ব হয়ে থাকে, মানে শ্যাওলা গুলো হলে ওইটাকে হ্যাঁ, বলছেন তো? জল আচ্ছা সবুজ আচ্ছা, সবুজ সেটাকে- ঘনত্ব হলে মাছের উৎপাদন কম হবে, মানে কম হবে। মাছের আপনার খাবে আর কি, দেখবেন ওই রাত্রিবেলায় কিংবা ভোরের দিকে মাছ খাবে, অক্সিজেন মাত্রা কমে গেলে অটোমেটিক খাবে গেলেই, খেতে লাগবে, হ্যাঁ। অক্সিজেন না পাওয়া গেলে যেরকম হয় আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেইভাবে তার মানে আরও আমাদের যে কৃষক বন্ধুরা রয়েছে তারা আশা করি এই আশিসবাবুর কাছ থেকে সবটা শুনে একটু উদ্বুদ্ধ হলেন যে না, মাছ চাষ করেও ভালোভাবে সংসার হ্যাঁ, চালানো ভালোভাবে যায়। সংসার চালানো যায়, কারণ আমিও তো আগে এইভাবে শিখেছি, হ্যাঁ, মানে একে শিখে অপরকে শেখানো যায়। একদম একদম। আমি শেখার পর আমি এইভাবে বিজ্ঞান সম্বন্ধে ট্রেনিং নিয়েছি, ভরতপুরে ব্লকে ট্রেনিং নিয়েছি, গ্রাম পঞ্চায়েত নিয়েছি, জেলা স্তরে আমি ট্রেনিং নেবো, আমি আশা করছি ট্রেনিংটা পাবো আর কি। এরকম আমার সম্ভাবনা তাহলে খুব বেশি আরো আছে। আপনি শিখতে আরো আমি পারবেন। মাইন্ডে আরো ভালো হবে, মাছ চাষ আরো ভালো হবে, বিজ্ঞানসম্মত উপায়ের আমি আরো কিছু জ্ঞান লাভ করার জন্য আমি জেলা স্তরে ট্রেনিংগুলো নিচ্ছেন। তাহলে বন্ধুরা, আমরা আশিসবাবুর কাছ থেকে শুনে নিলাম মাছ চাষ কিভাবে করতে হয়, কিভাবে করলে সেটা বেশি লাভজনক হয়, সবটাই জেনে নিলাম। তো আমাদের মধ্যে পেয়েছিলাম আশিসবাবুকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে, শ্রোতা বন্ধুদের পক্ষ থেকে এবং কৃষক বন্ধুদের পক্ষ থেকে আপনার মাছ চাষের অভিজ্ঞতা সম্পর্কে বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए। फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं, अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं।
क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আমরা শুনে নেব লোকগীতি। শিল্পী স্বপন বসু। একেতোবার বাড়ির মশা কামড়াইলে পড়ে ফোসা, পেট কোনা তোর নালডি মাটিম করে। একেতোবার বাড়ির মশা কামড়াইলে পড়ে ফোসা, পেট কোনা তোর নালডি মাটিম করে। আরে মশার কামড়ে টানানু মশুরি, মশা ফাঁক দিয়া ভিতরে সন্ধ্যাইছে। আরে মশার কামড়ে টানানু মশুরি, মশা ফাঁক দিয়া ভিতরে সন্ধ্যাইছে। মশার কামড়ে আই মুই গেনু বাপের বাড়ি। মশার কামড়ে আই মুই গেনু বাপের বাড়ি। আর সেটিও কোনা চ্যাংরা মশা বেড়ায় টারি টারি রে। মশা পেট কোনা তোর নালডি মাটিম করি। আরে সেটিও কোনা চ্যাংরা মশা বেড়ায় টারি টারি রে। মশা পেট কোনা তোর নালডি মাটিম করি। একেতো বাস বাড়ির মশা কামড়াইলে পরে ফোসা, পেট কোনা তোর নালডি মাটিম করে। আরে মশার কামড়ে টানানু মশুরি, মশা ফাঁক দিয়া ভিতরে সন্ধ্যাইছে। মশার কামড়ে আই মুই গাও দিনু খেপা। মশার কামড়ে আই মুই গাও দিনু খেপা। আর সেটিও কোনা চ্যাংরা মশা কয় পিরিতির কথা রে। মশা পেট কোনা তোর নালডি মাটিম করে। আরে সেটিও কোনা চ্যাংরা মশা কয় পিরিতির কথা রে। মশা পেট কোনা তোর নালডি মাটিম করে। একেতোবার বাড়ির মশা কামড়াইলে পরে ফোসা, পেট কোনা তোর নালডি মাটিম করে। प्रधानमंत्री किसान मान धन योजना। मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा। जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा। सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित। और 60 वर्ष की आयु से 3000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रुपए से 200 रुपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान। इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी। এতক্ষণ শুনলেন স্বপন বসুর কণ্ঠে লোকগীতি। আজ আমরা এসে উপস্থিত হয়েছি ভরতপুর 1 নম্বর ব্লকের আমলাই গ্রামে। আর এখানে এসেই আমরা পেয়েছি দুজন কৃষক বন্ধুকে, যারা ধান চাষ করেন, সবজি চাষও করেন। আসুন তাদের এই ধান চাষের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা আমরা শুনবো। একটু পরিচয় করে নিই। কি নাম? নমস্কার, আমার নাম মহাদেব বিশ্বাস। আপনার? আমার নাম সহদেব নন্দী। সহদেব নন্দী। আপনাদের জমি কতটা করে আছে? আমার নিজস্ব জমি আছে 2 বিঘা, আর ভাগের চাষ আছে 4 বিঘা। টোটাল আমি 6 বিঘা ধান চাষ করি। এই যে 4 বিঘা আপনি নিচ্ছেন, ভাগে নিয়েছেন, এই ভাগটা কিভাবে দেন? ভাগটা ধরুন 6 মণ হারে ওদেরকে দিতে হবে বিঘা প্রতি 6 মণ, মানে 3 কুইন্টাল চাষ শেষে যার জমি তাকে 3 কুইন্টাল ধান আমাকে দিতে হবে, বাকি সব আমার।
আমি যা খরচ খরচা করবো সব খরচা সব আপনার? আমার। ওকে 3 কুইন্টাল ধান আমাকে চাষের শেষে দিয়ে দিতে হবে। আমাকেও দিতে হবে সেই ওরকম 6 মণ করে ধান, বিঘা ভেঙে 6 মণ করে ধান দিতে হবে। আর তারপরে যারা থাকবে আমার, আর যা খরচ খরচা হবে সব আমার, ও কিছু দেবে না। দিয়ে এবার ওই ধান জমি করি, এবার দেখা যায় হয়তো আসল হচ্ছে কি খড় কাটা লাভ হচ্ছে, এইভাবে হয়। আর তাছাড়া তো বেশি ফলন কেমন হয় আপনাদের দাম? ফলন এখানে দেখুন বিঘা প্রতি 20 মণ, কোনো জায়গায় 18 মণ, 16 মণ, এরকম 16 মণ হবেই। 16 মণ হবেই, খুব কম, কিন্তু 18 থেকে 16, 18 থেকে 16 মণ। 16 থেকে 18? হ্যাঁ, আমরা এই মাটিতে এখানে হয়। হ্যাঁ। আর এর থেকে বেশি হলে পরে 20 মণ, ভালো ধান করতে পারলে 20 মণ আছে, বিঘা পিছু 20 মণ হয়। আর তার নিচে এলে এই যে এখন যে জমিগুলো আলছে, এই জমিগুলো 16 মণ, 17 মণ, 16 মণ, 17 মণ এইভাবে হবে। তা তো মোটামুটি লাভ থাকে না তো, এর মধ্যে যদি আপনাকে 6 মণ দিয়ে মোটামুটি লাভ আছে না। 6 মণ দেওয়ার পর কি করবো, এখন বেকার ছেলে বসে আছি, চাষবাসের সাথে যেটা লাভ হয়, খড় ধরুন কিছু ধান কিছুটা, সেটা খড়টা গরুকে খাওয়াতে পাই, এরকম আমার কোনো সুবিধা। আমাদের কিনতে হয় না, গরু বাছুরে যেটা খাওয়ায় সেটা হয়ে যায়। আর যদি না করে তাহলে আমাকে ওটা কিনতে হবে, ওই দুধ বিচি কিনতে হবে, তখন দুধের টাকাটা লাগবে। আর তার মানে এই খড়টা আমার হয়ে যায়। যে ধানটা লাগাচ্ছেন এটা নিজেদের খাওয়ার পারপাসই রাখেন না বিক্রি করে দেন? বিক্রি করি। বিক্রি করে? হ্যাঁ। আর খান কি আবার চাল কিনে খান না? ওই যে খরাতে চাষ করি, আচ্ছা, ওই চাষটা খরার ধানটা খাই, 2 টাইম ধান হয়, খরার ধানটা খাই আর এই সিএম ধানটা সব বিক্রি করে দিই। এটা কি একটু মোটা ধান নাকি মোটা চাল? এটা মোটা চাল। মোটা, হ্যাঁ, একটা সাদা সোনা আছে, একটা বোল্ডার আছে, আর অন্যান্য এতে দিয়ে দিই, কিষাণ ফান্ডেতে দিয়ে এলে পরে আমাকে 1800 টাকা কুইন্টাল দেয়। তাহলে আমি ধানটার দামটা একটু বেশি পাই, তাহলে ওই কিষাণ ফান্ডেতে দিয়ে আসি, দিলে পরে পয়সাটা পরিমাণটা বেশি হয়, তাহলে আমার লাভটা হয়। তো আপনাদের মোটামুটি এমনি দেখেছেন যে কত মানে খরচ কেমন হয় আপনার বিঘা প্রতি খরচ? বিঘা পিছু খরচ বলতে গেলে 1000 টাকা ট্র্যাক্টর, আর প্রায় 2000-2500 টাকা খরচ হয়ে যায় ধান ফান তুলতে করতে লিখতে। তাও নিজের খাটনি আলাদা, এমনি 2500 টাকা লাগেই, তবে 1 বিঘা ভেঙে চাষটা হয়, তবে ধানটা বাড়ে আসে। আর তা না হলে পরে কি করে হবে? লেবার দিয়ে কাজ করালে আরো বেশি খরচ হবে। নিজে কন্টিনিউ জমিতে থাকি, নিজে শক্তি দিয়ে খেটে কাজ করছি বলে 2500-3000 টাকায় হচ্ছে। আর যদি লেবার দিয়ে কাজ করে ওইটা 6,500 চলে যাবে, কিন্তু তারপর 8 থেকে 8,500-9,000 টাকা ধান হয় আমাদের বিঘা প্রতি। মোটামুটি 2000 টাকা লাভ থাকে। লাভের অঙ্ক 2 থেকে 2,500 টাকা আমাদের সব নিয়ে। তো এটা তো প্রায় কত দিনের ধান? 120 দিন? না, এটা হচ্ছে আষাঢ় মাসে পুঁতে, আর অঘ্রাণ মাসের শেষে কাটি। 5 মাস কন্টিনিউ, মানে তার মানে 140। হ্যাঁ, তার আগে চাষ আছে, মানে করেন ধান পোতার আগে যে চাষটা আছে, যেমন চৈত্র মাসে আমরা একটা বাতালে চাষ দিয়ে রাখি জমিটা, তারপরে জ্যৈষ্ঠ মাসে আমাদেরকে বেতন ফেলতে হয়, বেতনের জন্য জমি চাষ করতে হয়, মানে কন্টিনিউ চাষের সাথে থাকতে হয়। আমরা যে অন্য জায়গায় যাবো সেটা পারি। তারপর আষাঢ় মাসে আমরা একটা চাষ দিয়ে নিলাম, যেটাকে যাবার চাষ বলছে, ওটা দেওয়ার 15 দিন পরে আবার আমাদেরকে কাদান চাষ দিতে হয়, তারপর 7 দিন পর মই দিতে হয়, মই দেওয়ার পর 3 থেকে 4 দিনের মধ্যে ধানটা পুঁততে হয়। আপনারা যে ধানটা এখন রোয়ান বা ধান চাষ করেন, এটা কি সেই চিরাচরিত পদ্ধতিতে করে আসছেন? না, আগে আমার বাবা দাদুরা করতেন কি, গরু বলন নাঙলে, ঠিক আছে, বা কোদালে কাজ। এখন করছি কি আমরা ট্র্যাক্টর, হ্যান্ড ট্র্যাক্টর বা রোটার, অন্যান্য যে এখন নতুন নতুন পদ্ধতিতে সেই হিসাবে চাষটা করছে এখন, যে কম খাটনিতে একটু ভালো হয়। বেশ, আপনাদের চাষবাসের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা আমরা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধুদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার। শুরু হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পলুপালন, গ্রামোন্নয়ন, এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী।